ওয়েলকাম টু মেধা কেয়ার। আজকে তাহলে আমরা শুরু করছি ক্লাস 10-এর বিষয় ট্রিগোনোমেট্রিক রেশিওস বা ট্রিগোনোমেট্রিক ফাংশনস, যাকে বাংলায় বলে ত্রিকোণমিতিক কোণানুপাত। ট্রিগোনোমেট্রিক functions or trigonometric ratios বাংলায় বলে ত্রিকোণমিতিক কোণানুপাত। তাহলে তোমরা জানো, এর আগের তোমরা পড়েছো ট্রিগোনো, এই কথাটার মানে হলো ট্রায়াঙ্গেল, আর মেট্রিক এই কথাটার মানে হলো মেজারমেন্ট। ট্রায়াঙ্গেল মানে হলো ত্রিভুজ আর মেজারমেন্ট হলো পরিমাপ। তাহলে ত্রিভুজের পরিমাপ, তার মানে একটা ত্রিভুজের এই বাহুগুলো এবং এদের কোণগুলো, এদের মধ্যে কিন্তু দারুণ দারুণ সম্পর্ক আমরা দেখতে পাই। এই সম্পর্কগুলো তৈরির জন্যই কিন্তু বহু প্রাচীনকালে এই গণিতের এই বিশেষ শাখা তৈরি হয়েছিল, যার নাম ত্রিকোণমিতি। প্রথমত ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্কটা কি, এগুলো জানার জন্য। তাহলে আমরা সেই বিষয়ে জানার জন্য প্রথমেই আমরা একটা বিষয় জেনে নেব, সেটা হলো সদৃশ ত্রিভুজের একটা বিশেষ প্রপার্টি, বা সদৃশ ত্রিভুজ কাকে বলে। তোমরা দেখবে, ধরো এই একটা ছোট ত্রিভুজ, এটা ধরো এ বি সি তিনটে শীর্ষ বিন্দু। এখানে ধরো এটা একটা তার দিয়ে তৈরি। তাহলে এবার যদি আমরা এদিক দিয়ে টর্চ মারি আর এদিকে যদি একটা পর্দা রাখি, তাহলে এই ত্রিভুজটা বড় হয়ে ওর ছায়া পড়বে ওখানে। তাহলে এটা চলে গেল, ধরো এখানে চলে গেল, এত বড় হয়ে গেল। এই বিটা এখানে চলে এলো, আর এই সিটা এখানে চলে। তাহলে কি হয়ে গেল, আমি মনে করলাম এ চলে গেল এ ড্যাশে, বি চলে গেল বি ড্যাশ বিন্দুতে, আর সি চলে গেল সি ড্যাশ বিন্দুতে। তাহলে কি দেখা যাচ্ছে, এ বি বাহুটা যদি 10 গুণ বেড়ে যায়, বেড়ে এ ড্যাশ বি ড্যাশ হয়, তাহলে অবশ্যই সবাই তো একই হারে বাড়বে না। তাহলে বিসি বাহুটাও কি 10 গুণই বেড়ে যাবে, বি ড্যাশ সি ড্যাশ হয়ে যাবে। এসি বাহুটা কি 10 গুণই বেড়ে যাবে, এ ড্যাশ সি ড্যাশ হবে। তার মানে কি, এই ত্রিভুজ দুটোর এই বাহুগুলোর অনুপাত এ বি আর এদিকে এ ড্যাশ বি ড্যাশ, তেমনি করে বিসি আর এদিকে বি ড্যাশ সি ড্যাশ, আর এখানে কি এসি আর এদিকে এ ড্যাশ সি ড্যাশ, এগুলো সব সমান হবে। তার মানে কি, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, এটাকেই আমরা বলি সদৃশ ত্রিভুজ। তাহলে এবার দেখো এই জায়গাটা, এই ত্রিভুজের এ বি, ওই ত্রিভুজের এ ড্যাশ বি ড্যাশ, এই ত্রিভুজের বিসি, এই ত্রিভুজের বি ড্যাশ সি ড্যাশ। এবার এই দুটো ত্রিভুজের এইটাকে আমি কি করব, এই বিসিটাকে নিচে টেনে দিচ্ছি আর এ ড্যাশ বি ড্যাশটাকে উপরে টেনে দিচ্ছি। এই প্রক্রিয়াটার নাম কি, বজ্রগুণন প্রক্রিয়া, তাই না? তাহলে আমরা দেখো কি দাঁড়াচ্ছে, তাহলে এ বি বাই বিসি ইকুয়াল টু এ ড্যাশ বি ড্যাশ বাই কি বি ড্যাশ সি ড্যাশ। তাহলে এবার দেখো এই এ বি বাই বিসিটা কিন্তু একটা ত্রিভুজের মধ্যে চলে এসছে, এবার আর দুটো ত্রিভুজে নেই। আর এ ড্যাশ বি ড্যাশ বাই বি ড্যাশ সি ড্যাশ এটাও কিন্তু এই ত্রিভুজটাতে সম্পূর্ণরূপে চলে এসছে। তাহলে ত্রিভুজের এই অনুপাতগুলো এ বি বাই বিসি, তেমনি এইখান থেকেও আমরা বলতে পারি কি
এখান থেকেও দেখো বলতে পারি বিসি বিসি বাই এসি ইকুয়াল টু কি বলতে পারি বি ড্যাশ সি ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ বাই ই ড্যাশ সি ড্যাশ। এবারও দেখো বিসি বাই এসিটা কিন্তু এই ত্রিভুজে চলে এসছে, আর বি ড্যাশ সি ড্যাশ বাই এ ড্যাশ সি ড্যাশটা এই ত্রিভুজে চলে এসছে। তাহলে এই যে কোণা, এই অনুপাতগুলোতে, এই অনুপাতগুলোর কিন্তু একটা বিশেষ ব্যাপার আছে যেটা ত্রিভুজের কোণের সঙ্গে সম্পর্কিত। তা আমরা এখন এটাই শিখব যে এই অনুপাতগুলো বিভিন্ন নাম হবে, বিভিন্ন কোণানুপাত আমরা বলি, সেগুলো কিভাবে কি হচ্ছে এবার আমরা নেক্সট ছবিতে চলে আসছি। এবার দেখো ত্রিকোণমিতিতে আমরা এই যে ত্রিভুজ এবং তাদের বাহুগুলো এবং মধ্যবর্তী কোণ, ধরো থিটা, বাহু এবং থিটা কোণগুলো, এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি। তাহলে কী রকম? তাহলে আমরা কি করলাম, একটা একক বৃত্ত কল্পনা করলাম। এটাকে হচ্ছে ইউনিট সার্কেল, বাংলায় বলে একক বৃত্ত। অর্থাৎ যে বৃত্তের ব্যাসার্ধটা হলো, এই ব্যাসার্ধটা হলো 1 একক, তাকে বলে একক বৃত্ত। মনে করলাম এটা সি। এবার ধরো একটা সমকোণী ত্রিভুজ এইরকম, হ্যাঁ, ধরো এরকম একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা থিটা, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। এবার এইটা যদি, এই বাহুটা যদি একটু বাড়িয়ে দিলাম আর এটাও যদি বাড়িয়ে দিই, দিয়ে যদি লম্ব টানি, তাহলে এটা ধরো এ ড্যাশ, এটা ধরো বি ড্যাশ। তাহলে দেখতে পাচ্ছ এই ত্রিভুজটা, এই যে সি এ বি ত্রিভুজ আর সি এ ড্যাশ বি ড্যাশ, এই ত্রিভুজ দুটো কি সদৃশ ত্রিভুজ। তাহলে এক্ষেত্রেও কি হবে, ওই সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তার মানে এই এ বি বাহু বাই এসি বাহু ইকুয়াল টু কী হবে, আমাদের এ ড্যাশ বি ড্যাশ বাই এ ড্যাশ সি। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি কি, যে এই অনুপাতগুলো যদি আরও বাড়িয়ে দিই, যদি আরও বাড়িয়ে দিই, কোণটাকে একই রেখে যদি ত্রিভুজটাকে আরও বড় সমকোণী ত্রিভুজ তৈরি করে ফেলি, তাহলে ইকুয়াল টু কী আসবে, এটা যেমন এসেছিল এ ড্যাশ বি ড্যাশ ব্যাস এ ড্যাশ সি। এবার কি আসবে, এটা ধরো এ ডবল ড্যাশ, এটা ধরো বি ডবল ড্যাশ, তাহলে কি আসবে এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ বাই এ ডবল ড্যাশ সি। তার মানে দেখা যাচ্ছে কি, বাহুগুলোকে যতই বাড়াই না কেন অনুপাত কিন্তু একই থাকছে, যতক্ষণ না এই কোণের মানটাকে আমরা পরিবর্তন করছি, অনুপাতের মান কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার মানে কি দেখা যাচ্ছে, এই বাহুগুলোর এই অনুপাত, এটা কার উপর ডিপেন্ড করছে, ডিপেন্ডস অন থিটা, অর্থাৎ কোণের উপর নির্ভরশীল, অর্থাৎ কোণের উপর নির্ভরশীল। এবার যদি কেউ কোণের উপর নির্ভরশীল, আমরা একটা কথা আছে অপেক্ষক, অর্থাৎ যে অপেক্ষা করে থাকে, যা নির্ভর করে থাকে, তাহলে দেখা যাচ্ছে এই অনুপাতটা এ বি বাই এসি, এই অনুপাতটা কার উপর নির্ভরশীল, থিটার উপর নির্ভরশীল, থিটা এর উপর নির্ভরশীল। তার মানে থিটা, আমরা বলি এটাকে থিটা এর একটি অপেক্ষক, অর্থাৎ অপেক্ষা করে আছে থিটা এর মানের উপর। কারণ যদি আবার থিটার মানটা খুব ছোট হয়ে যায়, এইটুকু হয়ে যায়, তাহলে কি হবে, দেখো এই বাহুটা বাই এই বাহুটা, এই যে অনুপাতের মানটা চেঞ্জ হয়ে যাবে, আর ওই মানটা থাকবে না। তাই থিটাটা ছোট বড়োর উপর এই অনুপাতটা ডিপেন্ড করছে। তাহলে আমরা বলবো যে এই যে বাহু দুটোর অনুপাত, এটা থিটার একটা অপেক্ষক। এবার অপেক্ষকদের আমার তোমার যেমন নাম আছে, তেমনি অপেক্ষকদেরও নাম হয়। তাহলে এই অপেক্ষকগুলোর নাম আমরা দেব কিভাবে? কিন্তু এই অপেক্ষকগুলোর নাম প্রাচীন ভারতে, আমরা জানি প্রাচীন ভারতে গণিত শাস্ত্রের
যথেষ্ট সুনাম ছিল সারা পৃথিবীতে। প্রাচীন ভারতে কিভাবে ত্রিকোণমিতিতে দেখো তৈরি করা হয়েছিল, কিভাবে সেইটা সারা পৃথিবীতে কিন্তু সেটা গ্রহণযোগ্যতা পেয়েছিল কীরকম। তাহলে এইটা এখন আমরা চলে যাব ত্রিভুজ থেকে সরাসরি এই একক বৃত্তে। তাহলে আমরা মনে করলাম এই কেন্দ্রটা হলো সি আর এইটা হলো এ। এইবার এখানে আমি যদি একটা স্পর্শক টানলাম আর এই স্পর্শকটা আমি নাম দিলাম এই বি আর এই সি এর সঙ্গে যুক্ত করলাম, তাহলে এই বি এটা হলো কি, বি এ হলো স্পর্শ এ বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এ বিটা হলো কি স্পর্শকের দৈর্ঘ্য এ বিন্দুতে। আর বিসি বা সিবি এটা কি দেখতে পাচ্ছ ছেদক, এটা কি, তাহলে এ বি হলো এ বিন্দুতে স্পর্শক আর তোমার বিসি হলো তোমার ছেদক। ছেদক ইংরাজি হচ্ছে সেকেন্ড আর স্পর্শক ইংরাজি হলো ট্যানজেন্ট। আমরা বাংলা ইংরাজি দুটোই বলতে থাকবো। এবার দেখো আমরা এটার নাম দিলাম ধরো বি ড্যাশ। তাহলে এটা সমকোণ, আমরা জানি স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ সমকোণী ত্রিভুজ হয়। এবার তাহলে আমরা কি করলাম, এই যে বি বিন্দু দিয়ে এটাকে আমরা কি বলি, এটা ধরো বি, এটার একটা নাম দিলাম ধরো এ ড্যাশ আর এটার একটা নাম দিলাম ধরো ডি। তাহলে এই বি ড্যাশ ডিটা, বি ড্যাশ ডি এটাকে আমরা বলি জ্যা বা কর্ড, বৃত্তের জ্যা। জ্যা কথাটা কোত্থেকে এসছে, ধরো তীর ধনুকের, তোমরা দেখেছো তীর ধনুক যদি এরকম হয়, এই তীর, এই ধনুক আর এই তীর, তাহলে এইটাকে আমরা কি বলি জ্যা বলি, এটাকে আমরা জ্যা বলি। ঠিক যেন দেখো এটা যেন তীর ধনুক, তাই এটাকে আমরা জ্যা বলি। আর এইটা কত বি ড্যাশ এ ড্যাশ, বি ড্যাশ এ ড্যাশ হচ্ছে, বি ড্যাশ এ ড্যাশ হচ্ছে, এটা হচ্ছে অর্ধ জ্যা। অর্ধ জ্যা মানে কি জ্যায়ের অর্ধেক। তাহলে এইবার দেখো এই যে এবি বাই এইটা যদি আমরা থিটা কোণ ধরি, তাহলে বি ড্যাশ এ ড্যাশ, বি ড্যাশ এ ড্যাশ বাই সি বি ড্যাশ। দেখো বি ড্যাশ এ ড্যাশ বাই সি বি ড্যাশ, এটা ইকুয়াল টু কি হবে, বি ড্যাশ এ ড্যাশ বাই সি বি ড্যাশ। তো একক বৃত্ত, তো এটা তো বৃত্তের ব্যাসার্ধ 1 একক, তাহলে সি বি ড্যাশ মানে 1, তার মানে ইকুয়াল টু কি হলো বি ড্যাশ এ ড্যাশ। তার মানে এই অনুপাতটা সমান হয়ে গেল বি ড্যাশ এ ড্যাশ বা অর্ধ জ্যায়ের সঙ্গে সমান। দেখতে পাচ্ছ বি ড্যাশ এ ড্যাশ হচ্ছে অর্ধ জ্যা, তাহলে অর্ধ জ্যা। তাহলে এই জ্যা শব্দটা সেই প্রাচীন ভারতের একটা সংস্কৃত শব্দ জিবা, ওখানে জিবা একটা শব্দ ছিল, সেইটার মানে হলো জ্যা, এটার মানেই হলো জ্যা, জিবা। তাহলে এইটা হলো তাহলে কে, এটা হলো অর্ধ জ্যায়ের দৈর্ঘ্য, অর্ধ জ্যা এর দৈর্ঘ্য। তাহলে এই অনুপাতটা হলো অর্ধ জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে এইবার আমরা কি করছি, তার মানে জ্যা কথাটা আছে, তার মানে জ্যা কথাটা আছে। এইবার এইটাকে আমরা নাম দিলাম, নামটা হয়ে গেল কি সাইন থিটা। এটা 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 তাহলে থিটার উপর নির্ভরশীল, তাহলে সাইন থিটা। তাহলে সাইন থিটা কি হলো আমাদের SINE সাইন থিটা নাম দেওয়া হলো, সেটা তাহলে কি এই যে বি ড্যাশ এ ড্যাশ। তাহলে এইবার কি এই থিটা কোণের সাপেক্ষে এটাকে লম্ব বলে আর এটাকে অতিভুজ বলে, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে এবার ঘটনা হলো, এবার আমরা সুবিধার জন্যে আমরা লিখি সাইন SIN, ইটা আমরা লিখব না, তাহলে এটা হলো বি ড্যাশ এ ড্যাশ। তাহলে এবার নামটা প্রশ্ন উঠতেই পারে, মনে মনে আমাদের ভাবনা চিন্তা হয় এইরকম একটা নাম হলো কেন, সাইন কেন নাম হলো। এটা একটা একটু অনুবাদের গণ্ডগোলের জন্য ব্যাপারটা ঘটে গেছে।
ওই যে তোমাদের বললাম যে জিবা, জিবা শব্দটা একটা সংস্কৃত শব্দ, জিবা মানে হলো জ্যা। তাহলে এইবার এই জ্যায়ের অর্ধ জ্যা, তার মানে জ্যায়েরই একটা অংশ, তাহলে জ্যা শব্দটা কিন্তু জড়িত আছে। এইবার এটাই যখন আরবের গণিতবিদরা দেখলেন, তারা সেইখানে তাদের কাছে একটা তখনকার জাইবা বলে তাদের কাছে তারা এই রকম একটা অনুবাদ করলেন, জাইবা। সেইখান থেকে এটা যে কোনোভাবেই হোক জাইব বলে অনুবাদিত হলো। এইবার এই জাইবটা ল্যাটিন ওয়ার্ড, এই জাইবটার মানে হলো কি গর্ত, এইটার মানে হলো গর্ত, এটার মানে হলো কি গর্ত। এবার তোমরা দেখেছো আমাদের নাকে আমাদের অনেক সময় মাথার যন্ত্রণা হয়, সাইনাস হয়, তাই না? আমরা বলি সাইনাস হয়েছে, সাইনোসাইটিস। তার মানে কি ওই গর্তগুলোর মধ্যে ওই কাশি সর্দি আর কি শ্লেষ্মা জমে যায়। তাহলে এই গর্তগুলো সাইনাস, SINUS, সাইনাস মানে হচ্ছে গর্ত। তাহলে সেই সাইনাসের থেকে চলে এসছে নামটা কি, এই দেখো সাইন। তাহলে কিভাবে কোথা থেকে নাম কিরমভাবে পাল্টে পাল্টে দেশ বিদেশে গিয়ে লাস্টে চলে এলো সাইন। তাহলে এইভাবেই কিন্তু এই সাইন নামের নামকরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সাইন থিটা ইকুয়াল টু কি পেলাম, আমরা পেলাম সাইন থিটা ইকুয়াল টু এই যে এটাকে আমরা কোণের বিপরীত বাহুটাকে আমরা বলি লম্ব, এটাকে আমরা বলি অপোজিট বা পারপেন্ডিকুলার, যা ইচ্ছা একটা বলি, ডিভাইডেড বাই এইটা হচ্ছে অতিভুজ। দেখতেই পাচ্ছ সমকোণী ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ ইংরাজি হচ্ছে কি হাইপোটিনিউস। তাহলে লম্ব বাই অতিভুজ হলো সাইন থিটা। এইভাবেই কিন্তু সাইন নামকরণটা হয়েছে, ঠিক আছে? তাহলে সাইন থিটার ফর্মুলা হলো লম্ব বাই অতিভুজ। এখানে অতিভুজটা এক, তাই জন্যে লম্ব অর্থাৎ এই জ্যাটা হয়েছে। এরপরে আসছে আমাদের পরেরটা হচ্ছে ট্যানজেন্ট। দেখো এই অনুপাতটা এবি বাই সিএ, এই অনুপাতটার কথা ভাবো, এবি বাই সিএ এই অনুপাতটা। তাহলে কি এবার দেখো সিএ মানে কত, সিএ হলো ব্যাসার্ধ, এই যে একক বৃত্ত। তাহলে এবি বাই 1 ইকুয়াল টু কি এবি। এবার এবিটাকে এবি, এই দেখো এবি কি এ বিন্দুতে স্পর্শক, তাহলে এবি হলো স্পর্শকের দৈর্ঘ্য, এবিটা কি স্পর্শকের দৈর্ঘ্য। আর স্পর্শক ইংরাজি আমরা কি বলেছি, ট্যানজেন্ট। তাহলে এটাকে আমরা কি নামকরণ করতে পারি, তাহলে এটা হচ্ছে এ বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য। আর স্পর্শক ইংরাজি যেহেতু ট্যানজেন্ট, তাহলে এই যে ফাংশনটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটাকে আমরা ট্যান থিটা দিয়ে লিখতে পারি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এবি বাই সিএ। আর এবি তাহলে থিটা কোণের রেসপেক্টে এবি হলো লম্ব আর সিএ হলো ভূমি, তাহলে এটাকে আমরা বলবো লম্ব বাই কি ভূমি। লম্ব ইংরাজি কি পারপেন্ডিকুলার, আর ভূমি ইংরাজি কি বেস, পারপেন্ডিকুলার বাই বেস। থিটা কোণের ঠিক বিপরীত দিকের বাহুটাকে পারপেন্ডিকুলার বলে, সে দাঁড়িয়েও থাকতে পারে, সে শুয়েও থাকতে পারে। তাহলে এই হলো ট্যানজেন্ট থিটা। অ্যাকচুয়ালি এই নামটাকে আসলে হচ্ছে আমরা প্রথমে শুরু করেছিলাম ট্যানজেন্ট থিটা বলে। এবার ট্যানজেন্ট থিটা লিখতে তো দেরি হয়, তাই আমাদের সুবিধার জন্য আমরা ট্যান থিটা লিখে শুরু করেছি, ঠিক আছে? তো এইবারে আসছে আর একটা গুরুত্বপূর্ণ মজার জিনিস, সেটা হলো সেকেন্ড থিটা। দেখো আমরা যদি এই রেশিওটার কথা ভাবি, সেটা হলো এই সিবি ড্যাস্ট, এখানে লিখি সিবি ড্যাস্ট বাই সিএ ড্যাস্ট, সিবি ড্যাস্ট বাই সিএ ড্যাস্ট, ঠিক আছে? তো তাহলে কি হচ্ছে সিবি ড্যাস্ট বাই সিএ ড্যাস্ট, অথবা সিবি, এটা ভাবি সিবি বাই সিএ,
সিবি বাই সিএ ভাবি, তাহলে কি হচ্ছে সিবি মানে কে, সিবি মানে এখানে লেখা ছিল দেখো বিসি মানে ছেদক সেকেন্ড, আর কি সিএ মানে এক, সিএ মানে এক একক বৃত্ত, তাহলে এটা হলো সিবি বাই 1, তার মানে কি সিবি। এবার সিবিটা কি, তাহলে ছেদক, তাহলে এটা হচ্ছে ছেদকের দৈর্ঘ্য। তাহলে আমরা এই অনুপাতটাকে বা এই অনুপাতটাকে কি নাম দিতে পারি, থিটার উপর ডিপেন্ড করছে, থিটার অপেক্ষক, তাহলে এটার আমরা নাম অবশ্যই ছেদক। এই নামের সঙ্গে তাহলে কি, তার ইংরেজি হলো সেকেন্ড, আমরা এই নামটাকে ব্যবহার করতে পারি সেকেন্ড থিটা ইকুয়াল টু সিবি। সিবি মানে অতিভুজ, দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজের অতিভুজ বাই সিএ মানে কি, কোণের বিপরীতটাকে বলে লম্ব আর সংলগ্নটাকে বলে ভূমি, অতিভুজ বাই ভূমি, তার মানে হাইপোটেনিউস বাই বেস। এবার সেকেন্ড, তাহলে ছেদক থেকে এই কথাটা এসছে, তার জন্যই আমরা এটাকে সেকেন্ড থিটা বলি, সংক্ষেপে আমরা বলি কি সেক থিটা। সেকেন্ড আর লিখবো না, আমরা এখন থেকে সেক থিটা লিখবো। তাহলে বুঝতে পারছো কীভাবে সাইন নামটা এলো, কীভাবে ট্যান নামটা এলো, কীভাবে সেক নামটা এলো। এইবার তাহলে আরও তিনটে আছে আমাদের, একটা হলো কি কোসাইন, এসআইএন আমরা লিখি না, বদলে আমরা কি লিখি কোসাইন, আমরা কস দিয়ে লিখি, ঠিক আছে। আর একটা কি কোসেক, কোসেকেন্ড থেকে আমরা লিখি কোসেক লিখি, কেন লিখি বলছি, আর এর মানেই বা কি সেটাও বলছি। আর একটা লিখি কোট্যানজেন্ট, তাকে আমরা সংক্ষেপে লিখি কট। তাহলে আরও তিনটে ত্রিকোণমিতিক ফাংশন, একটা হলো কস মানে কোসাইন, একটা হলো কস থিটা তার মানে, আর শুধু কসের তো কোনো মানে হয় না, এটা ফাংশন, যতক্ষণ না কোনো কোণের উপর এটা ইউজ হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার কোনো মানে হয় না। তাহলে কস থিটা, কোসেক থিটা আর কট থিটা। তাহলে কি কস থিটা কি জিনিস, আমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা, ধরো এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এইটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে, অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এদের নাম যদি এরকম হয় এবিসি, তাহলে দেখো এবিসি যদি নাম হয়, তাহলে সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। আবার কস অফ 90 মাইনাস থিটা কি, কস অফ 9, এই কোণের উপর যদি কোসাইন নিই, কোসাইনের ফর্মুলা কি, কোসাইনের ফর্মুলা ভূমি বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে এবিটা হলো ভূমি আর এসিটা অতিভুজ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি, আমরা দেখতে পাচ্ছি কি এই 90 ডিগ্রি মাইনাস থিটার উপর একটা ফাংশন দিতে হবে, অর্থাৎ এই কোণ থিটা কোণের 90 মাইনাস থিটাটা কী বলে, থিটা কোণ এবং 90 মাইনাস থিটা কোণ যদি দুটো কোণের যোগফল পরস্পর 90 ডিগ্রি হয়, তাহলে আমরা তাকে কি বলি, তাকে আমরা বলি কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল, কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাঙ্গেল, তাই তো, বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে বাংলায় বলে পূরক কোণ, ঠিক আছে তো। তাহলে এই যে কমপ্লিমেন্ট শব্দ, এই থেকেই এসছে কো, ওই যে আমরা সবার আগে ব্যবহার করছি কো সাইন, কো ফর কমপ্লিমেন্ট, কো ফর কমপ্লিমেন্ট, ঠিক আছে তো, কো ফর কমপ্লিমেন্ট, অর্থাৎ ওর পূরক কোণের উপর যেটাকে ব্যবহার করলে ওইটা পাওয়া যায়, সেটাইকে আমরা বলবো ওই সাইন থিটার কমপ্লিমেন্ট। তাহলে কি, সেই জন্য আমরা বলবো কোসাইন থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, আর কোসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব, অর্থাৎ আর কি সব উল্টো উল্টো, কস মানে সেকের উল্টো,
অনন্যক, উল্টো মানে অনন্যক, কোসেক মানে সাইনের অনন্যক, আর কট থিটা হচ্ছে ট্যানের অনন্যক, তার মানে ভূমি বাই কি লম্ব। এইভাবে মোট 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন বা অপেক্ষক এলো। এগুলোকে আমরা আবার ত্রিকোণমিতিক কোণানুপাত বলছি। কেন কোণানুপাত বলছি? কারণ প্রথমত এটা দুটো বাহুর অনুপাত। কিন্তু অনেক সময় একটা প্রশ্ন হয়, এটা কি কোণানুপাত কেন বলি, বাহুর অনুপাত তো, বাহানুপাত বললেই তো ভালো হতো। কিন্তু না, যেহেতু বাহুগুলোর অনুপাত একই থাকছে যতক্ষণ না পর্যন্ত কোণকে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ বাহুগুলোর অনুপাত ডিপেন্ডস অন কি ভ্যালু অফ থিটা, কোণের উপর নির্ভর করছে, কোণের অপেক্ষক, তাই এটাকে কোণানুপাতও আমরা বলি। তাহলে এবার আমরা এই পুরো ব্যাপারটার কয়েকটা ছোটোখাটো অঙ্ক আমরা তোমাদের এখন দেখাবো। তাহলে এতক্ষণে আমরা কি শিখলাম, যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ধরো ABC সমকোণী ত্রিভুজ, থিটা যদি এটা সূক্ষ্মকোণ সমকোণ, তাহলে আমরা শিখলাম সাইন থিটা, ট্যান থিটা, সেক থিটা, কস থিটা, কোসেক থিটা আর কট থিটা। এই থিটা কোণের উল্টো দিকের বাহুটাকে আমরা বলি লম্ব বা পারপেন্ডিকুলার বা অপোজিটও বলি, নানান রকম বলি। আর এটা তো হাইপোটেনিউস বা অতিভুজ, হাইপোটেনিউস, আর এটাকে আমরা বলি ভূমি। সংলগ্ন কোণটা হচ্ছে ভূমি বা বেস। তাহলে সাইন থিটা আমরা পেয়েছি লম্ব বাই অতিভুজ, ট্যান থিটা আমরা পেয়েছি লম্ব বাই ভূমি, সেক থিটা আমরা পেয়েছি অতিভুজ বাই ভূমি, কস থিটা আমরা পেয়েছি ভূমি বাই অতিভুজ, আর কট থিটা আমরা পেয়েছি ভূমি বাই লম্ব। তার মানে দেখো সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তার অনন্যকে কোসেক থিটা, কে কোসেক থিটা হলো ভূমি বাই, এই যে কোসেক থিটাটা লিখিনি, এই যে কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। ট্যান থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, তাহলে তার অনন্যক হচ্ছে ভূমি বাই লম্ব কট থিটা। আর সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার অনন্যক হচ্ছে কস থিটা ভূমি বাই অতিভুজ। ঠিক আছে তো? তাহলে এবার একটা ছোট্ট এক্সাম্পল দিই, সেটা হলো যদি একটা সমকোণী ত্রিভুজের ধরো এই কোণটা ফাই, এটাকে ফাই বলে ABC, তাহলে যদি এটা ধরো 3 একক হয় আর এটা 4 একক হয়, তাহলে এটা কত হবে? তাহলে এটা হবে কত? √3² + 4², তার মানে হলো 5 একক, 25 তো। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি সাইন ফাই মানে কত? লম্ব বাই অতিভুজ 3/5। ট্যান ফাই মানে কি? ট্যান ফাই মানে লম্ব বাই ভূমি, তার মানে 3/4। আর সেক ফাই মানে কি? অতিভুজ বাই ভূমি, তার মানে 5/4। তারপরে আসছে আমাদের কোসেক ফাই মানে কি? এটার অনন্যক। কট ফাই মানে কি? এইটার অনন্যক, অনন্যক ইংরাজি হচ্ছে রেসিপ্রোকাল। আর কস ফাই ইকুয়াল টু সেকের অনন্যক। এবার যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো এক্সাম্পল 2, তোমাকে বললাম ট্যান থিটা ইকুয়াল টু 5/12 হলে, if tan theta equal to this, then find the value of sin theta. অবশ্যই থিটাটা কি? থিটা পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল। পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? ধনাত্মক সূক্ষ্ম কোণ। তাহলে কি হবে?
তা আমরা একটা ছবি এঁকে নেব। এই ছবি আঁকলাম, এটাকে থিটা ধরলাম। ট্যান মানে কি? ট্যান মানে হলো লম্ব বাই ভূমি। তাহলে এই লম্বটা এখানে 5 হবে, 5 ইউনিট, আর ভূমিটা হবে 12 ইউনিট। তাহলে এই অতিভুজটা কি হবে? 5 স্কোয়ার প্লাস কার সূত্র? পিথাগোরাস। এটা কত? 25 প্লাস 144, তার মানে 169, তার মানে 13। তাহলে এইটা হয়ে গেল কি √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে গেল? 13 হয়ে গেল। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী হবে? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হলো উল্টো দিকের বাহুটা 5, আর অতিভুজ কত? এই বড় বাহুটা সব সময় ইকুয়াল টু 13। তোমাকে যদি বলে আর একটা এক্সাম্পল দিই, সাইন থিটা ইকুয়াল টু তোমার 4/5 হলে সেক থিটা ইকুয়াল টু কত? তাহলে তুমি কি করবে? ওই যে ছবি, এই দেখো 4/5, তাহলে আবার ছবিটা এঁকে দিচ্ছি। এইটা থিটা হলো, সাইন মানে কি? সাইন মানে হলো কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর ওখানে তুমি দিয়ে দিলে 4, অতিভুজের এখানে 5, তাহলে ভূমিটা কী হবে? পিথাগোরাস 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 25 মাইনাস 16, 9 মানে 3। তাহলে তোমাকে বার করতে বলছে সেক থিটা। তাহলে সেক থিটা মানে ফর্মুলাটা আগে লিখবে, অতিভুজ বাই ভূমি, হাইপোটেনিউজ বাই বেস। অতিভুজ কত? 5, আর বেস কত? 3। এইভাবে আমরা যে কোনো একটা কোণানুপাতের ভ্যালু দেওয়া থাকলে অন্য যে কোনো বাকি 5টার কোণানুপাতের ভ্যালু আমরা পেতে পারি। তাহলে আমরা আজকে যতটুকু করালাম এই ভিডিওটাতে, তাতে আমরা কি শিখলাম? যে ট্রিগোনোমেট্রিক এই যে ফাংশন বা কোণানুপাত কীভাবে এসছিল সেই প্রাচীনকাল থেকে আমরা কিন্তু তুলে নিয়ে আসলাম। বিশেষ করে এই নামকরণগুলো কী করে এসছে, এগুলো কিন্তু সচরাচর কোনো বইতে পাওয়া যায় না। তাই তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কি করবে? সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।